এই দুটো পার্টে ডিভাইড করা হয়। কটা পার্টে ডিভাইড করা হয়? নাম্বারসটাকে মেনলি আমরা দুটো পার্টে ডিভাইড করে থাকি, একটা হচ্ছে রিয়েল নাম্বার আর একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। তো আগে বোঝো রিয়েল নাম্বার কাকে বলে বা ইমাজিনারি নাম্বারের ডেফিনেশনটাকে বুঝে নাও। রিয়েল নাম্বার যেটাকে বলা হয় বাস্তব সংখ্যা, বাংলায় কি বলা হয়? বাস্তব সংখ্যা। আর ইমাজিনারি নাম্বার যেটাকে বলা হয় অবাস্তব সংখ্যা। ক্লিয়ার? তো বাংলাটা নোট করে নাও, অবাস্তব সংখ্যা। ওকে, তো ফার্স্টে বোঝো, প্রত্যেকে ছোটবেলায় গ্রাফ পড়েছো। এবার সেই গ্রাফটা দেখতে কেমন ছিল? ধরো এই হচ্ছে লাইনটা, ওকে, এই হচ্ছে লাইনটা। এবার এই লাইনের এইটা হচ্ছে 0, আর এইটা ধরো +1 +2, এইভাবে সামনের দিকে পজিটিভ দিকটা চলছে। আর এইটা ধরো -1 -2 -3, এবার নেগেটিভ দিকটা চলছে। দুটো সাইড আমাদের ডিভাইড হয়। তাহলে এই যে লাইনটা, এটাকেই বলা হয় নাম্বার লাইন। কি বলা হয় এটাকে? এটাকেই বলা হয় নাম্বার লাইন, যেটাকে বাংলায় বলা হয় সংখ্যা রেখা। তাহলে এখান থেকে আমি যদি তোমাদের একটা পয়েন্ট দিয়ে দিই, যে কোনো একটা পয়েন্ট, ধরো আমি পয়েন্ট এখানে -2 দিলাম। এবার -2 পয়েন্টটা তুমি কি করলে দেখো, 1 2, মানে এই পয়েন্টে নেগেটিভের দিকে বসালে। এবার ধরো আমি বললাম যে +5 এর পয়েন্টটা দাও, +5 এর পয়েন্ট। তো +5 এর পয়েন্টটা ধরো 1 2 3 4 5 এরকম জায়গায় গিয়ে, ধরো 1 2 3 4 এরকম জায়গায় গিয়ে একটা পয়েন্ট এটা পুট করলে। তাহলে মনে রাখবে, যে সমস্ত সংখ্যাকে আমরা এই নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করতে পারি বা বসাতে পারি, সেই সমস্ত সংখ্যাকেই আমরা কি বলে থাকি? রিয়েল নাম্বার। কি বলা হয়? রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। বোঝা গেছে? আর তার উল্টো কনসেপ্টটা কি? যে সমস্ত সংখ্যাকে আমরা এই নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করতে পারি না, তাদেরকে আমরা কি বলে থাকি? অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। তো বেসিক ডেফিনেশন ওয়াইজ আমি যদি এখান থেকে একটা এক্সাম্পল তোমাদের দিই, ধরো বলা হয় 1/3, এই নাম্বারটা বা হাফ, এই নাম্বারটা কি তোমার রিয়েল নাম্বার হবে না ইমাজিনারি নাম্বার হবে? যদি তুমি নাম্বার লাইনে এটাকে পুট করতে পারো, তাহলেই তোমার এটা হবে। ধরো এই নাম্বারটা আছে, হাফ দিয়ে আমি তোমাদের ডিসকাস করি, ধরো হাফ দিয়ে আমি এটাকে ডিসকাস করলাম, এই হাফ দিয়ে। তাহলে হাফ এই নাম্বারটাকে ধরো আমি এক, অনেকে বলবে না এটা হচ্ছে না, কারণ আমি দেখতে পাচ্ছি ফ্র্যাকশনে, আমি ভাবছি যে না হবে না, কিন্তু ফ্র্যাকশনে হবে। কিভাবে দেখো, কারণ এখানে 1 আছে, তাই না? 1 আছে, 0.5, মানে এখান থেকে ধরো 1 আছে, তার মানে 1 আর 2 এর ঠিক মাঝখানে আমি যদি বলি, ধরো এখানে আছে এটা ধরো 0 থেকে 1, 0 থেকে 1, তাহলে 0 থেকে 1 এর মধ্যে এরকম যে পয়েন্টটাকে একটু যদি আমি জুম করে দেখাই, ধরো এটা 0 আর এটা ধরো 1, ভালো করে বোঝো, ধরো এটা 0 আর এটা 1, এটা হচ্ছে তোমার 0 আর এটা ধরো 1 হচ্ছে, ওকে, এটা হচ্ছে 1। তাহলে এর মাঝখানে তোমার অসংখ্য পয়েন্ট পাচ্ছ, অসংখ্য পয়েন্ট, যেগুলো ফ্র্যাকশন পয়েন্ট হিসাবে কাজ করে। সেটা 1/3 হতে পারে, 1/4 হতে পারে, 1/5 হতে পারে, অসংখ্য পয়েন্ট আছে। তো সেখানেই তোমার ওই ফ্র্যাকশনের পয়েন্টগুলো কাজ করবে। তাহলে এইগুলো তোমার নাম্বার লাইনে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তার জন্য এটাকেও বলা হবে রিয়েল নাম্বার। বোঝা গেছে? তাহলে এবার রিয়েল নাম্বারের কেস তো হলো, এবার আমরা পড়বো যে অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বারটা কেমন দেখতে হয়। তো ভালো করে বোঝো, তোমরা যখন অঙ্ক করো তো দেখতে পাও যে রুটের মধ্যে নর্মালি থাকে, কিন্তু রুটের মধ্যে যদি কখনো নেগেটিভ কেস চলে আসে, ধরো -1 আসে, সেটাকে আমরা আই দ্বারা রিপ্রেজেন্ট করি, যেটাকে কমপ্লেক্স নাম্বারে আমরা নিয়ে যাই। কমপ্লেক্স নাম্বার মিনস ওটা আলাদা টপিক একটা হয়ে যায়। আমাদের এক্সামের পার্ট ইমাজিনারি নাম্বার নয়, আমরা মেনলি রিয়েল নাম্বার নিয়ে ডিসকাস করব। আমাদের এক্সামে কোশ্চেন রিয়েল নাম্বার থেকেই হবে, বা টপিকটা মেনলি আমাদের রিয়েল নাম্বারই আছে। তো যখনই রুটের মধ্যে নেগেটিভ কিছু থাকে, তখন সেটা কি হয়ে যায়? আই দ্বারা রিপ্রেজেন্ট করি, যেটাকে বলা হয় আয়োটা। ওকে, আর ধরো এখানে -√7 এরকম আছে, রুটের মধ্যে মাইনাস। নর্মালি আমরা নর্মালভাবে যখন পড়ি, তখন কখনো রুটের মধ্যে নেগেটিভ পাবে না, আর নেগেটিভ পেলেই সেই পয়েন্টটাকে কখনো নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করা যায় না। ওকে, তার জন্য আমরা এটাকে বলে থাকি কি? অবাস্তব সংখ্যা। এইটুক জানলেই হবে মোটামুটি, আর এটা আই দ্বারা কমপ্লেক্স নাম্বার ডিফাইন করা হয়। ওকে, তো এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে মেনলি যেটা পড়বো সেই টাইপটাকে নিয়ে আমরা ডিসকাস করব। আমরা এবার পড়বো যেটা হচ্ছে, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তো বাস্তব সংখ্যা নিয়ে আমি এখানে যদি ডিসকাস করি, তো খেয়াল করো নেক্সট পেজে আমি চলে আসি, যে এই নাম্বারটাকেও আমরা আবার দুটো পার্টে ডিভাইড করে দিই। কটা পার্টে? রিয়েল নাম্বারটাকেও আমরা দুটো পার্টে ডিভাইড করে দিই। দেখো, এই রিয়েল নাম্বারটাকে নোট করে নেবে প্রত্যেকটা জিনিস যা যা করছি। ওকে, তাহলে আমি এখান থেকে নেক্সট পেজে আসি। নেক্সট পেজে দেখে নাও। নেক্সট পেজে আমি ফার্স্টে কি বললাম, যে নাম্বারস, এখানে আরেকবার লিখে দিচ্ছি,
নাম্বারসটাকে মেনলি আমরা দুটো পার্টে ডিভাইড করে দিই, একটা হচ্ছে রিয়েল নাম্বার আর একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, এই দুটো পার্টে ডিভাইড করে দিই। তাহলে আমার এক্সামের পার্ট হচ্ছে রিয়েল নাম্বার, তাহলে এই রিয়েল নাম্বার নিয়ে আমি কথা বলবো যে রিয়েল নাম্বারটা কি। রিয়েল নাম্বারটাকে ডেফিনেশন তো বললাম, কিন্তু রিয়েল নাম্বারটাকে আবার দুটো পার্টে ডিভাইড করা হয়। কটা পার্টে ডিভাইড করা হয়? দুটো পার্টে। তো দুটো যে পার্টে এটা আমরা ডিভাইড করব, এক তো হচ্ছে আমাদের ইন্টিজার্স আর একটা হচ্ছে ডেসিমাল। দুটো পার্টে, একটা হচ্ছে ইন্টিজার্স একটা ডেসিমাল। ইন্টিজার্স মানে যেটা বলতে পারো বাংলায় লিখে নেবে পূর্ণ সংখ্যা, ডেসিমেল মানে দশমিকে যেটা থাকে, মানে তোমার যত সমস্ত নাম্বার আছে দুনিয়াতে, ফিল্টার আউট করছি যত সমস্ত, ধরো আমি বললাম -2, -3, 1.2, 5.2, +7, আবার ধরো রুটের মধ্যে -7, দেখো রুটের মধ্যে -7, এটাকে আমরা ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বারে আলাদা করে দিয়েছি। তাহলে বাদ বাকি যত সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর মধ্যে সমস্ত কিছু রিয়েল নাম্বার। তাহলে রিয়েল নাম্বারের মধ্যে আবার দুটো পার্ট আমরা ডিভাইড করছি, যেটা ইন্টিজার্স মেনলি পূর্ণ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা বলতে ধরো সেই নাম্বারগুলো হয়তো +2 থাকবে বা তোমার -2 থাকবে, এরকম +2 নয়তো -2, অথবা দশমিকে থাকবে। তার জন্য রিয়েল নাম্বারটাকে আবার দুটো পার্টে ডিভাইড হয়ে গেল, যে ইন্টিজার্স আর ডেসিমেল। তো ফার্স্টে আমরা যেটা ডিসকাস করব এখন সেটা হচ্ছে আমাদের ডেসিমেলটাকে নিয়ে ডিসকাস করব। ওকে, তাহলে এখন আমরা যেটাকে ডিসকাস করব সেটা হচ্ছে ডেসিমেল। ওকে, তো ফার্স্ট প্রত্যেকে হেডিং দিয়ে নাও, ডেসিমেল নিয়ে আমরা এখানে ডিসকাস করছি। নেক্সট পেজে চলে আসছি, লেখো ডেসিমেল। এটার প্রত্যেকটা পিডিএফ পেয়ে যাবে এখানে, টেলিগ্রামে যারা এখনো জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবে। ওকে, দেখো ডেসিমেল যেটা আছে, ডেসিমেলটাকে দুটো পার্টে ডিভাইড করা হয়। একটা হচ্ছে টার্মিনেটিং, ওকে, আর একটা হচ্ছে নন টার্মিনেটিং। টার্মিনেটিং এবং নন টার্মিনেটিং কথার অর্থ কি ভালো করে বোঝো। ধরো আমি একটা নাম্বার লিখলাম, ধরো 0.342, এই সংখ্যাটা 2-এ গিয়ে ভাগ মিলে গেছে, স্টপ হয়ে গেছে, তাহলে এই সংখ্যাটা টার্মিনেট হয়ে গেছে। টার্মিনেট হওয়া মানে কি? টার্মিনেট হওয়া মানেই হচ্ছে তোমার ওটা কমপ্লিট ভাগটা মিলে যাচ্ছে, শেষ হয়ে যাওয়া টার্মিনেট মানে, তার জন্য এটাকে টার্মিনেট করার কথা বলছে টার্মিনেট। আর একটা এক্সাম্পল নাও, ধরো কোনো একটা ভাগ করছো তুমি, 5 to 3-তে গিয়ে স্টপ হয়ে গেছে, তাহলে 3-এ গিয়ে ভাগ মিলে গেছে, টার্মিনেট হয়ে গেছে। ওকে, এই হচ্ছে টার্মিনেটিং এর কেস। আর নন টার্মিনেটিং মানে তোমার এটা ভাগ মিলবে না, কন্টিনিউ হচ্ছে, চলছে। ওকে, তাহলে এই নন টার্মিনেটিংটাকেও আমরা দুটো পার্টে ডিভাইড করে দিই। নন টার্মিনেটিংকেও আমরা দুটো পার্টে ডিভাইড করে দিই। ওকে, একটা হচ্ছে রিপিটিং আর একটা হচ্ছে নন রিপিটিং। ওকে, একটা হচ্ছে রিপিটিং আর একটা হচ্ছে নন রিপিটিং। তাহলে রিপিটিং মানে কি ভালো করে বোঝো, খুব ডেপথে বোঝাচ্ছি কিন্তু। দেখো রিপিটিং মানে হচ্ছে তোমার, ধরো যে কোনো নাম্বার আমি লিখলাম, ধরো পয়েন্টের পরে 888, এই নাম্বারটা চলছে অনেকবার। ওকে, অনেকবার চলছে, তাহলে চলার ফলে এই পুরো পোর্শনটা দেখো বারবার 8 করেই আসছে। তাহলে এইটা সেই আবৃত দশমিকের কেসে চলে আসে না? এটাকে আমরা সেই লিখি না যে নর্মালি 0.8-এর মাথায় বার বা একটা ডট দিয়ে দেওয়া হয়, এটা বোঝানোর জন্য যে বারবার 8 রিপিট করছে। আর এই জায়গাটায় আমরা লিখি যে 8 একটা পুরো কমপ্লিট নাম্বার, আর তার নিচে 9 হয়ে যাবে। কেন? যেহেতু একটা মাথায় বার আছে। এবার 8/9 এটা একটা মুখস্থ বিদ্যার মতো নয় যে 9 চলে আসলো, এটা আমি একটু পরে বোঝাবো যে কেন হলো, যে কেন আমরা এটাকে যখন তোমার আবৃত দশমিকে থাকে নিচে 9 লিখি, দুটো বার থাকলে দুটো 9 লিখি, কেন লিখি সেটা একটু পরে বুঝবো আমরা। ওকে, এবার এখান থেকে এইটা তো গেল যে রিপিটিং এর কেসটা, যে নন টার্মিনেটিং মানে দেখো 8 হচ্ছে ঠিকই কিন্তু কোথাও গিয়ে শেষ হচ্ছে না, 8 হচ্ছে কিন্তু কোথাও গিয়ে শেষ হচ্ছে না, তাহলে এইটা তোমার কোথাও টার্মিনেট হচ্ছে না, তার জন্য এটা নন টার্মিনেটিং হচ্ছে। আর কি হচ্ছে? আর হচ্ছে যে রিপিট করছে, তার জন্য এটা রিপিটিং ক্যাটাগরির মধ্যে পড়ছে। বোঝা গেছে? আর নন রিপিটিং কেস কি? নন রিপিটিং মানে ধরো আমি একটা লিখলাম এক্সাম্পল ওয়াইজ 0 4 3 2 1 2 4 5, এইভাবে চলছে, মানে কোথায় গিয়ে শেষ হচ্ছে বুঝতে পারছি না, কোথায় গিয়ে শেষ হচ্ছে বুঝতে পারছি না। ওকে, কোথায় গিয়ে শেষ হচ্ছে বুঝতে পারছি না, তাই আমরা এটাকে
কি বলছি, টার্মিনেটও হচ্ছে না, আবার কি নন রিপিটিং, মানে কোনো কিছু রিপিট হচ্ছে না এখান থেকে। ওকে, কোনো কিছু রিপিট হচ্ছে না। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো 4 3 2 1 এইভাবে চলছে ব্যাপারটা। তো এইভাবে চললে এখান থেকে আমাদের একটা সুন্দর কনসেপ্ট বের হয় এই দুটো পার্ট থেকে। সেটা কি, দেখো এখানে এই 8/9 আছে, মানে রিপিটিং কেসটায় খেয়াল করো, রিপিটিং কেসটায় 8/9 আছে। তাহলে 8/9 যদি থাকে, দেখো এইটাকে আমি পি দ্বারা রিপ্রেজেন্ট করছি, এটাকে কিউ দ্বারা রিপ্রেজেন্ট করছি। তাহলে পি বাই কিউ আকারে অ্যাকচুয়ালি এটাকে প্রকাশ করা যায়। তাহলে এখান থেকে মনে রাখবে আমাদের একটা সুন্দর ডেফিনেশন বের হয় যে যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তাদেরকে আমরা বলে থাকি কি, মূলদ সংখ্যা। তাহলে এইটা হয়ে যাবে আমাদের মূলদ সংখ্যার ডেফিনেশন, বা যেটাকে ইংলিশে বলা হয় কি, রেশনাল নাম্বার। ওকে, এটা কি হয়ে যায়, রেশনাল নাম্বারের ডেফিনেশন আমার হয়ে যায়। তাহলে আমি যদি এক্সাম্পল ওয়াইজ যদি বলা হয় যে বলো 5/7, তাহলে এই যে নাম্বারটা আছে এটা কি রেশনাল নাম্বার হবে? অবশ্যই হবে, কারণ 5কে দেখো পি আকারে প্রকাশ করতে পারি আর 7কে কিউ আকারে। তাহলে যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তাদেরকে আমরা কি বলে থাকি, রিপিটিং। মানে সেই রিপিটিং ক্যাটাগরির মধ্যে পড়তেও পারে, নাও পড়তে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটাকে আমরা বলে দিই কে, রেশনাল নাম্বার। তাহলে এটা মূলদ সংখ্যা আমরা বলতে পারি। ওকে, এবার এইটার অ্যাকর্ডিং আমি যদি ঠিকভাবে আর একটা বলি এক্সাম্পল, যে বলো শুধুমাত্র আমি 7 দিয়েছি, তাহলে এটা কি তোমার রেশনাল নাম্বার হবে? অনেকের কনফিউজ ক্রিয়েট হবে যে 7 নিচে তো কিছু নেই, কিউ আকারে প্রকাশ হবে না। তাহলে না, এটা হবে না। কিন্তু এটা হবে কেন? কারণ কোনো সংখ্যার নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে এইটাকে আমি পি প্রকাশ করতে পারি আর একটাকে কিউ। তাহলে যে কোনো নর্মাল নাম্বার বা ইন্টিজার্সও যদি থাকে, তাহলে সেটা মানে পূর্ণ সংখ্যা যদি থাকে, সেটাও তোমার কি হয়ে যাবে, সেটাও তোমার আমাদের মূলদ সংখ্যা হয়ে যাবে বা রেশনাল নাম্বার হয়ে যাবে। ক্লিয়ার? এবার চলে আসি ইররেশনালের কনসেপ্টে। এখানে নন টার্মিনেটিংটাকে ভালো করে বোঝো। নন টার্মিনেটিং মানে এই মানে নন রিপিটিং, যেটা তোমার টার্মিনেটিংও হচ্ছে না আবার রিপিটও করছে না। তাহলে এটার এক্স্যাক্ট শেষ কোথায় বলতে পারছি না। মানে আগেরটায় যেটা আমি মূলদ সংখ্যা বলছিলাম, এটায় 8 রিপিট করছে ঠিকই, মানে রিপিট হচ্ছে ঠিকই, কিন্তু এক্স্যাক্ট আমি লাস্ট পয়েন্টটা জানি যে এটা লাস্ট পয়েন্ট আমার 8 হতে বাধ্য, 8 হবেই, কারণ প্রত্যেকবার 8ই আসছে। এইটুক পসিবিলিটি তো আমার জানা আছে, তাই না? কিন্তু নন রিপিটিং এর কেসটাই কি, এক্সাক্ট পয়েন্ট আমি জানি না যে কোথায় শেষ হচ্ছে, তো ওখানে প্রবলেম হয়ে যাবে। তার জন্য আমি বলতে পারি এই নাম্বারটাকে আমরা কখনোই পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না। পি বাই কিউ আকারে প্রকাশ করতে না পারলে এটাকেই বলে দেওয়া হয় কি, এটাকেই বলে দেওয়া হয় ইররেশনাল নাম্বার। ইররেশনাল নাম্বার, এটাকেই বলে দেওয়া হয় ইররেশনাল নাম্বার, অমূলদ সংখ্যা। ওকে, এখানে হয়তো আমার একটু লেখা তোমরা দেখতে নাও পেতে পারো আমার ছবিটার জন্য। ওকে, তো আমি মুখে বলে দিলাম, ওটা অবশ্যই করে লিখে নিও। ক্লিয়ার? ওকে, তাহলে এখান থেকে রেশনাল ইরেশনাল কনসেপ্ট গেল। এবার আমাদের কিছু নোটপত্র মানে একটু ছোট্ট নোট করতে হবে। সেটা হচ্ছে এক্সামে ইরেশনাল নাম্বারের এক্সাম্পল দেয়, এক্সাম্পল থেকে কোশ্চেনটা একটু আসে, সেটা একটু নোট করে নেবে। তো নোট করো, এখানে করে দিচ্ছি ইরেশনাল নাম্বার। ওকে, ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার আমি ধরো এক্সাম্পল দিলাম, যেমন রুটের মধ্যে 2, রুটের মধ্যে 3, রুটের মধ্যে 5, মানে এমন সংখ্যা যেটা তোমার রুটের বাইরে আসবে না, সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা ইরেশনাল করতে পারি। কিন্তু ধরো আমি বললাম √9 আছে, √9 মানে 3 গুণ 3, 3 বাইরে চলে আসবে, তাহলে 3-এর নিচে 1 আছে, তার মানে এটা পি বাই কিউ ফর্মে সেট হচ্ছে। আর সেট হলেই ওটা মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার হয়ে যাবে, ইরেশনাল হবে না। তাহলে এমন সংখ্যা যেমন 2 আছে, 3 আছে, 5 আছে, রুটের মধ্যে 7, এই সমস্ত সংখ্যাগুলো যেগুলো রুটের বাইরে আসবে না সেগুলোকেই আমরা কি বলে দেবো, ইরেশনাল নাম্বার। এবার একটা কথা হচ্ছে যে পাই যে সংখ্যাটা খুব এক্সামে আসে, যে এটা কি ইরেশনাল নাম্বার না রেশনাল নাম্বার। অনেকে বলবে পাই মূলদ সংখ্যা, কেন? কারণ তারা জানে পাই মানেই 22/7, 22/7, সেই হিসাবে ভাববে যে 22 মানে পি আর 7 মানে কিউ, পি বাই কিউ আকারে প্রকাশ হচ্ছে, তাই পাইকে আমরা কি বলবো, রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা। কিন্তু সেটার অ্যাকর্ডিং মনে রাখো এইটা পায়ের কিন্তু এক্সাক্ট মানই নয়। পায়ের মান 3.14 দিয়ে এমন একটা মান আসে, আমি একটু বলে দিই, 3.14 দিয়ে এই মানটা এমন হতে থাকে এখনো পর্যন্ত কোথাও গিয়ে রিপিট করেনি, বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। পায়ের এক্সাক্ট মান এটার ক্লোজে থাকে, তার জন্য 22/7টাকে আমরা ধরে নিয়ে চলি আমাদের পরিমিতির কোশ্চেনগুলোতে ক্যালকুলেশনের সুবিধার জন্য। বোঝা গেছে? ওটা কিন্তু পায়ের এক্সাক্ট মান নয়,
পায়ের এক্স্যাক্ট মান 3.14 দিয়ে ওটা রিপিট করছে এখনো পর্যন্ত। আর ওই সামেশন মতো দিয়ে কিছু একটা ইকুয়েশন মতো সেট করা থাকে, সেখানে ধরো এন এর জায়গায় 1 পুট করলো, তাহলে পায়ের ফার্স্ট ডিজিটটা পেলো, আবার 2 পুট করলো, এইভাবে পরের মানটা পেলো। এইভাবে চলছে পায়ের মানটা বের করা। ওকে, তাহলে পায়ের এক্স্যাক্ট মান আমরা যেগুলো জানি 22/7, ওটা ধরে নেওয়া মান আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। তার জন্য যদি তোমাকে বলা হয় যে পায়ের মানটা বা পাইটা কি হবে, পাই মনে রাখবে সব সময় ইররেশনাল নাম্বার। কি হয়ে যাবে? ইররেশনাল নাম্বার। কিন্তু যদি বলে 22/7টা কি নাম্বার, পাইটাই মাথায় আনবে না তখন, শুধু 22 একটা সংখ্যা, 7ও একটা সংখ্যা, সেই হিসাবে ভাববে, তখন এইটা হয়ে যাবে মূলত সংখ্যা। বোঝা গেছে? কিন্তু পাই হচ্ছে আমাদের আলাদা কেস, পাই হয়ে যাবে ইররেশনাল নাম্বারের সেট আপে। ওকে, তো এইটুক পর্যন্ত আমাদের গেল। তাহলে ডেসিমেলের কনসেপ্টটা ক্লিয়ার হলো। ডেসিমেলের এখান থেকে আমি এই যে 8/9 কেন হচ্ছে এটা একটু পরে বোঝাবো নর্মালি। ওকে, তো এবার দেখো কি কি পড়লাম। এখান থেকে ডেসিমেলটা পড়ে নিয়েছি, এবার বাকি আছে ইন্টিজার্সটা। তাহলে প্রত্যেকে হেডিং দিয়ে নাও, লেখো ইন্টিজার্স। ইন্টিজার্স নিয়ে এখানে ডিসকাস করি, লেখো ইন্টিজার্স। দেখো ইন্টিজার্স। ওকে, দেখো ইন্টিজার্সটাও দুটো পার্টে ডিভাইড হয়। কটা পার্টে? দুটো পার্টে। ইন্টিজার্সটাও দুটো পার্টে ডিভাইড হয়, প্রত্যেকটাই দুটো পার্টে ম্যাক্সিমাম হয়, আরও দেখবে সামনে আমরা ক্লাসিফিকেশনগুলো পুরো ডিসকাস করে নেবো। ওকে, দেখো ইন্টিজার্স আগে যে ফিল্টার আউট করছিলাম নাম্বারগুলো, সেইগুলোকে আমি একবার এখানে বোঝাই। ধরো পুরো নাম্বারের মধ্যে আমি ইমাজিনারি নাম্বারটাকে আগে আউট করে দিয়েছি, ইমাজিনারি নাম্বার হাতে নেই আমার। তাহলে ফার্স্টে -2, +2, 1.2, 3.2, -1 এরকম ছিল। তার মধ্যে থেকে আমি পয়েন্টগুলোকে ডিসকাস করে নিয়েছি, পয়েন্ট ডিসকাস হয়ে গেছে। এখন শুধুমাত্র কমপ্লিট নাম্বারগুলো আছে। তাহলে কমপ্লিট নাম্বারগুলোর মধ্যে যে ইন্টিজার্স আছে, তার মধ্যে থেকে মাইনাসের কেস আর প্লাসের কেস আছে। তার মানে এখানে আমার পজিটিভ আর নেগেটিভ পড়ে রইলো, ফিল্টার আউট যে নাম্বারগুলো তুমি করছো। ওকে, ক্লাসিফিকেশন মানে কিচ্ছু নয়, ফিল্টার করে করে ব্যাপারটাকে ঠিকঠাক করে শেখা। ওকে, তো এখানে ফার্স্টে আমরা যেটা পড়বো সেটা লিখুন নেগেটিভ। নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। ওকে, ইন্টিজার্স মেনলি কি হয়, নেগেটিভ হবে না তো পজিটিভ হবে। ওকে, নেগেটিভ হবে না তো পজিটিভ হবে। ওই -ইনফিনিটিভ থেকে +ইনফিনিটিভ অবধি এদের সেটটাকে আমি বিলং করাচ্ছি। ওকে, খেয়াল করো এবার। এবার এটার অ্যাকর্ডিং যদি বোঝো, ভালো করে দেখো, আমি মাইনাসে অসীমে আছে এটা বোঝো নেগেটিভের কেসটায়। ধরো মাইনাসের অসীম পর্যন্ত আমি এখানে বোঝাচ্ছি, ধরো -ইনফিনিটিভ এটাকে বোঝাচ্ছে ডট ডট দিয়ে। এটা ধরো -6 আসলো, -5, -4, -3, ঠিক আছে। দাঁড়াও আর একটু ছোটো করে দিই তাহলে বেস্ট হয়। এটাকে -4টা নিয়ে নাও, ছোটো হয়ে যাবে। ধরো এখান থেকে -4 আসলো, -3, -2, -1, তারপরে কি হবে? 0 হবে, -1-এ গিয়ে স্টপ হয়ে যাবে। তাহলে অসীম থেকে এই সেটটা করলাম, তাহলে 0টাকে আমি বাদ রেখে দিলাম, এখানে রাখলাম। ওকে, 0টাকে ধরো আমি এখানে রেখে দিলাম। ওকে, এবার পজিটিভের মধ্যে 1 থেকে স্টার্ট হবে, 1, 2, 3, 4, এই করতে করতে ইনফিনিটি অবধি যাবে, মানে অসীম পর্যন্ত যাবে। এই হচ্ছে কেস, ইনফিনিটি অবধি যাচ্ছে। তো এটাও ধরো -ইনফিনিটি থেকে এই -1 পর্যন্ত এসে, তাহলে দুটো সেটে আমি ডিভাইড করে দিলাম। ক্লিয়ার? এবার কথা হচ্ছে যে এখানের যে 0 আছে, 0টাকে আমি কিছু করিনি কেন? কারণ 0 না তো পজিটিভ না তো নেগেটিভ, এই সেটের কোনোটার মধ্যেই রাখতে পারবো না। কেন? পারফেক্ট এক্সাম্পল বোঝো। ধরো 5-এর সাথে আমি 0 যোগ করলাম, কত আসবে? 5। আবার 5-এর সাথে 0 বাদ দিলাম, কত আসবে? 5। তার মানে 0-র কোনো এফেক্ট দিচ্ছে না, পজিটিভের কোনো এফেক্ট হচ্ছে না, নেগেটিভেরও কোনো এফেক্ট হচ্ছে না। তাহলে 0 এখান থেকে বুঝবে না তো পজিটিভ না তো নেগেটিভ। ওকে, 0 কি হচ্ছে? না তো পজিটিভ না তো নেগেটিভ, না তো পজিটিভ না তো নেগেটিভ, নিউট্রাল হিসাবে থাকছে। ওকে, এবার এটার অ্যাকর্ডিং খেয়াল করো, যদি বলি এখান থেকে তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস স্টার্ট হচ্ছে, যে এই পার্টটা যেটা দেখতে পাচ্ছ, যে 1 থেকে অসীম পর্যন্ত, এটাকেই বলা হয় ন্যাচারাল নাম্বারের সেট। এটাকেই বলা হয় ন্যাচারাল নাম্বারের সেট। ওকে, যেটাকে আমরা n দ্বারা ডিফাইন করে থাকি, এটাকে আমরা n দ্বারা ডিফাইন করে থাকি। তাহলে ন্যাচারাল নাম্বার কত থেকে স্টার্ট হয়? 1, 2, 3, এই করতে করতে অসীম পর্যন্ত যায়। অনেকে ভাবে ন্যাচারাল নাম্বার 0 থেকে স্টার্ট হয়, এটা কিন্তু ভুল হয়। তাহলে মনে রাখবে ন্যাচারাল নাম্বার যেটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। ওকে, স্বাভাবিক সংখ্যা, বাংলাটাও নোট করে নেবে, স্বাভাবিক সংখ্যা। ওকে, বা প্রাকৃতিক সংখ্যা বলা হয় মেনলি। ওকে,
তাহলে এখান থেকে আমরা ন্যাচারাল নাম্বার যেটা পাচ্ছি সেটা কত থেকে স্টার্ট হচ্ছে, 1 থেকে স্টার্ট হচ্ছে। মনে রাখবে ন্যাচারাল নাম্বার 1 থেকে স্টার্ট হয়, ন্যাচারাল নাম্বারের সেট হিসাবে আমরা এখানে ডিফাইন করছি। এবার কথা হচ্ছে আমি এই শূন্যটাকে যদি এই সেটে ইনক্লুড করে দিই, জিরোটাকে, ওকে, এই জিরোটাকে যদি ইনক্লুড করে দিই তাহলে আমার সেটটা কেমন হয়ে যাবে, 0 1 2 3 এইভাবে চলছে, বাদ বাকি যা আছে সেম। এই পোর্শনটা সেম চলে আসো। তাহলে এই যে সেটটা আমার ক্রিয়েট হচ্ছে, এই সেটটাকে, ধরো এখানে এটা দেখা যাবে না মনে হয়, এই সেটটাকে আমরা বলে দিই হোল নাম্বার। এটাকে বলা হয় হোল নাম্বার, মানে অখণ্ড সংখ্যা। তাহলে শূন্য একটা যদি বলা হয় কি সংখ্যা, ওটা হোল নাম্বার হয়ে যাবে। জিরো হচ্ছে হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার নয়। তাহলে এটাও কোশ্চেন হতে পারে যে 0 কি নাম্বার, শূন্য কি সংখ্যা, তাহলে তোমরা বলবো এটা অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। এখান থেকে আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে। তাহলে পজিটিভ নেগেটিভ দুটো পার্টে ডিভাইড হলো। তার মধ্যে থেকে আমরা ন্যাচারাল নাম্বার সম্পর্কে আইডিয়া পেলাম যে ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হচ্ছে, অসীম পর্যন্ত যাচ্ছে। আর যদি ওই ন্যাচারাল নাম্বারের সেটে যদি শূন্যকে ইনক্লুড করা হয় তাহলে যে সেটটা পাচ্ছি সেটাকে বলা হয় হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। এই হচ্ছে আমার কথা। ওকে, তাহলে সেট যেটা মনে রাখতে হবে, এই এন এর সেটটা খুব ইম্পর্টেন্ট, যে ন্যাচারাল নাম্বারের সেটটা এটা। এবার একটা এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, ধরো আমি একটা ন্যাচারাল নাম্বার নিলাম -6, এখান থেকে ন্যাচারাল নাম্বার নয়, এই ইন্টিজার্স নিলাম, ইন্টিজার্স -6 এই দিক থেকে, নেগেটিভ থেকে। তাহলে -6 তোমার কি রেশনাল নাম্বার হবে না ইরেশনাল নাম্বার হবে, এটা তো আমার কোশ্চেন। তাহলে ভালো করে বোঝো, এখান থেকে -6 এর নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে। তার মানে এইটা তোমার পি আকারে প্রকাশ হচ্ছে, এটা কিউ আকারে প্রকাশ হচ্ছে। তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি, তাহলে এইটা তোমার হয়ে যাবে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। ক্লিয়ার? তাহলে এটার অ্যাকর্ডিং ধরো আমি শুধু 7 নিলাম, তার নিচেও 1 আছে, একটু আগে বুঝে এসেছি, এটাও রেশনাল নাম্বার। তাহলে মনে রাখবে যত ইন্টিজার্স আছে, কি বললাম, যত ইন্টিজার্স আছে সবাই কি হয়ে যাবে, রেশনাল নাম্বার, এটুকু মনে রাখতে হবে। তাহলে ইন্টিজার্স যত আছে সব কি হয়ে যাবে, রেশনাল নাম্বার। ওকে, তাহলে রেশনাল নাম্বার তো হচ্ছে, তার মানে এটা পি বাই কিউ আকারে প্রকাশ হচ্ছে, কিন্তু এখানে কিউর মানটা 1, তার জন্য এটা লিখে দিলাম যে কিউ ইকুয়ালস টু 1। তাহলে যে কোনো সংখ্যা যদি ইন্টিজার্স হয়ে থাকে সেটা অবশ্যই তোমার কি হয়ে যাবে, রেশনাল নাম্বার হতে বাধ্য বা হবেই হবে। ওকে, তাহলে এখান থেকে যত নাম্বার ফিল্টার আউট করছিলাম তার নেক্সট পার্টি আমি এবার যাচ্ছি। ফিল্টার আউটের ব্যাপারটা কি, মানে যত সংখ্যা ছিল ফার্স্টে বাস্তব অবাস্তব ডিভাইড করে দিলাম, তার মধ্যে ডেসিমেলকে আলাদা পড়ে নিলাম, তার মধ্যে থেকে ইন্টিজার্স পড়লাম, এবার ইন্টিজার্সের মধ্যে আমরা ন্যাচারাল নাম্বারগুলো বের করে নিলাম। যাই হোক, পজিটিভ নেগেটিভ কেস ছিল শুধুমাত্র। এবার ইন্টিজার্সের মধ্যে তোমার এরকম কেস ছিল না, ধরো 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। এবার এই সংখ্যাগুলো আমি তো পজিটিভ নেগেটিভ আলাদা করে দিয়েছি, এখন শুধু এইগুলো দেখছি। তাহলে এর মধ্যে 2 একটা জোড় সংখ্যা, ওকে, 3 বিজোড় সংখ্যা। তার মানে ইন্টিজার্সের মধ্যেও তোমার এখন যেটা পড়ে রইলো সেটা জোড় বিজোড়ের কেস নিয়ে আমি বলতে পারি, কিন্তু সেটা ইন্টিজার্স নয়। আমরা এবার ন্যাচারাল নাম্বার নিয়ে ডিসকাস করব, কারণ ন্যাচারাল নাম্বারটা তোমার কত থেকে স্টার্ট হয়, 1 2 3 এইভাবে করতে করতে ইনফিনিটি পর্যন্ত যায়, এটা তোমার ন্যাচারাল নাম্বারের সেট। তাহলে ন্যাচারাল নাম্বারটাকে যদি নাম্বারসের ফিল্টার হিসাবে দেখো, ভালো করে বোঝো, ধরো 1 2 3 4 5, তাহলে এর মধ্যে থেকে কি কি জিনিস পেতে পারো, এক তো 1 হচ্ছে, 2 হচ্ছে, মানে জোড় সংখ্যা হচ্ছে, বিজোড় সংখ্যা হচ্ছে, এভাবে চলছে। তাহলে ফার্স্টে আমরা এবার ন্যাচারাল নাম্বার নিয়ে ডিসকাস করব। হেডিং দাও ন্যাচারাল নাম্বার। ওকে, লেখো ন্যাচারাল নাম্বার, এনও মানে নাম্বার। ওকে, ন্যাচারাল নাম্বারটাকেও আমরা দুটো পার্টে ডিভাইড করে দিই। কটা পার্টে ডিভাইড করি, দুটো পার্টে। তাহলে ন্যাচারাল নাম্বারটাকেও যদি দুটো পার্টে ডিভাইড করি, একটা হচ্ছে কি ইভেন, আর একটা হচ্ছে অড। ইভেন মানে হচ্ছে জোড় সংখ্যা, লিখে দাও, বাংলায় লিখতে পারো, আর এটা হচ্ছে বিজোড়। ওকে, তাহলে জোড় সংখ্যা কাকে বলে, ছোটবেলায় তোমরা পড়েছো যে সমস্ত সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করি সেটা জোড় সংখ্যা। তার মানে 2 দিয়ে তো এমনি এমনি ভাগ হয় না, 2 দিয়ে এমনি এমনি ভাগ হয় না। তাহলে ডেফিনেশনটা কি লিখবো, ডেফিনেশন হচ্ছে যে সমস্ত সংখ্যাকে আমরা 2n আকারে প্রকাশ করতে পারি তাকেই আমরা জোড় সংখ্যা বলি। তাহলে 2n কেন লিখলাম, n যা কিছু হতে পারে, n এর ভ্যালুটা যা কিছু আমি নিলাম। এবার এটার অ্যাকর্ডিং সামনে যেহেতু 2 গুণ আছে, তাহলে সামনে যদি 2 গুণ থাকে তাহলে অবশ্যই ওটা 2 দিয়ে ভাগ যাবে। কারণ দেখো আমি একটা নাম্বার লিখলাম 2 গুণ 55, তাহলে এই সংখ্যাটা কি তুমি দেখে বলবে 2 দিয়ে ভাগ যাবে কিনা, অবশ্যই যাবে, কারণ এর মধ্যে একটা অ্যাটলিস্ট একটা 2 আছে। তাহলে অ্যাটলিস্ট 2 থাকলে যখন ভাগ করবে তাহলে 2 দিয়ে 2 কেটে যাবে, ভাগ মিলে যাবে।
তার জন্য এইটাকে আমরা সেট করে নিচ্ছি যে এটা 2n এর কেসে। ওকে, তার জন্য এখান থেকে আমরা এটা ডেফিনেশনটা যে যে সমস্ত সংখ্যাকে 2n আকারে প্রকাশ করা যায় তাদেরকে আমরা ইভেন নাম্বার বলে থাকি। ক্লিয়ার? তাই যেমন আমি এখান থেকে n এর জায়গায় যদি 0 বসাই তাহলে 2 ইন্টু 0, তাহলে 0 একটা কেস পাচ্ছি। n এর জায়গায় যদি 1 বসাই 2 ইন্টু 1 কত পাবো? 2 পাবো। এইভাবে আমাদের নাম্বারগুলো ক্রিয়েট হচ্ছে। ধরো n এর জায়গায় 2 বসালাম, তাহলে 2 ইন্টু 2 কত আসবে? 4 আসবে। এইভাবে চলছে। তাহলে এবার কোশ্চেন হচ্ছে 0 সংখ্যাটা কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? যে 0 নাম্বারটা ইভেন হবে না অড হবে? দেখো ভালো করে বোঝো, অনেকে ডাউট থাকে 0 ইভেন না অড, মানে এটা পড়ার পরে ডাউট চলে আসে, তার আগে পর্যন্ত ঠিক থাকে। মনে রাখো শূন্যকে তো আমি 2 দিয়ে ভাগ করতে পারি, দেখো এই যে এই কেসটায় 2 ইন্টু 0 আকারে প্রকাশ করতে পারছি, তাহলে 0 সবসময় ইভেন নাম্বার হয়ে যাবে। কি হবে? ইভেন নাম্বার। কারণ যে কোনো নাম্বারকে তুমি 0কে ভাগ করতে পারছো যে কোনো সংখ্যা দিয়ে। অ্যান্সার না 0 আসছে সেটা আলাদা ব্যাপার, অ্যান্সার তো আসছে, ভাগ তো যাচ্ছে, তাই না? তার জন্য এটা জোড় সংখ্যা হয়ে যাবে। ক্লিয়ার? তার জন্য এটা জোড় সংখ্যা হয়ে যাবে, 0 বিজোড় নয়। এবার দেখো 2n এর কেসটা গেল, যেটা ইভেনের কেস। এবার অডের কেসটা কি? অড কাকে বলে? যে সমস্ত সংখ্যাকে আমরা 2n প্লাস 1, জাস্ট 1 বাড়িয়ে দাও 2n এর সাথে, 2n প্লাস 1 আকারে প্রকাশ করতে পারছি, তাদেরকে আমরা কি বলছি? অড নাম্বার বা বিজোড় সংখ্যা। যেমন n এর জায়গায় যদি 0 বসাও তাহলে 2 ইন্টু 0 প্লাস 1, তাহলে কত আসছে? 1 আসছে। আবার n এর জায়গায় 1 বসাও, 2 ইন্টু 1 প্লাস 1, 2 একে 2 একে 3, তার মানে 3, দেখো বিজোড় সংখ্যা। তার মানে বুঝতেই পারছো যে সমস্ত সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করে মেলাতে পারি না সেটাই হয়ে যাবে তোমার বিজোড় সংখ্যা। এইভাবে মনে রাখি না ছোটবেলায়? কেন হয়? কারণ এখানে এক্সট্রা একটা 1 জড়িত ছিল। তাহলে 1 জড়িত থাকলে যোগ করে দিলে সেটা তো আর চেঞ্জ করতে পারবে না, ভাগ করে তো আর হবে না, তাই তো? তাহলে ওইভাবেই আমাদের চলবে। তাহলে এখান থেকে আমাদের অড ইভেনের কেসটা গেল। ক্লিয়ার? শুধু এখান থেকে ছোট্ট কোশ্চেন যে 0 অড না ইভেন, তাহলে কি হবে? ইভেন নাম্বার হবে, ব্যাস এইটুকু। ওকে, এবার ন্যাচারাল নাম্বারের আমি নেক্সট টাইপে চলে আসি, যে ন্যাচারাল নাম্বারটা আবার দুটো পার্টে ডিভাইড হয়, সেটা একটু লিখে নাও। কেন ন্যাচারাল নাম্বারটা আরও ডিভাইড হয় একটু বুঝে নাও। ধরো 2, 3, 1, 4 এরকম নাম্বার আছে, তাহলে এর মধ্যে থেকে অড ইভেন কেস তো আমি পড়ে নিলাম, যে কোনটা অড হবে কোনটা ইভেন হবে পড়ে নিলাম। কিন্তু এখনো 2 দেখো, 3 দেখো, 4 দেখো, 2 দেখো একটা প্রাইম নাম্বার, ভালো করে বোঝো, আমি বোঝাচ্ছি সব। 3 হচ্ছে আর একটা প্রাইম নাম্বার, 4 হচ্ছে কম্পোজিট নাম্বার। তার মানে এখনো জোড় সংখ্যা বিজোড় সংখ্যা পড়ে নিয়েছি, তাহলে এখন পড়ে রইলো প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বার, মানে মৌলিক আর যৌগিক। ওকে, তো লেখো ন্যাচারাল নাম্বারটাকে আরো দুটো পার্টে ডিভাইড করা হয়। ওকে, ন্যাচারাল নাম্বারটাকে আরো দুটো পার্টে ডিভাইড করা হয়, একটা হচ্ছে প্রাইম নাম্বার আর একটা হচ্ছে কম্পোজিট। দেখো প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, আর এটা হচ্ছে যৌগিক, দুটো। ওকে, মৌলিক আর যৌগিক। এবার প্রাইম নাম্বারের ডেফিনেশন বোঝো। ফার্স্ট আমি লিখে দিই, যে সমস্ত নাম্বারের এক্স্যাক্টলি দুটো ফ্যাক্টর থাকবে। কি বললাম? এক্স্যাক্টলি দুটো ফ্যাক্টর। তো লিখো এক্স্যাক্টলি 2 ফ্যাক্টরস। আর 2 ফ্যাক্টরস কি কি? 1 and itself, মানে এক এবং সংখ্যাটা নিচে, এক এবং সংখ্যাটা নিচে। তাহলে এক্স্যাক্টলি 2 ফ্যাক্টরস বলতে বোঝাচ্ছে, তার আগে বোঝো ফ্যাক্টরস কাকে বলে, কারণ ফ্যাক্টরস না বুঝলে এটা হবে না। ধরো আমি একটা সংখ্যা লিখলাম 6, এবার এই 6টাকে কে কে কমপ্লিট ভাগ করতে পারছে, দশমিকে আসলে সেরকম হবে না, কমপ্লিট ভাগ করবে। কে কে? 1 পারে, 2 পারে, বলো 3 পারে, ঠিক আছে, 4 পারে না, 5ও পারে না, 6 পারে। তার মানে এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলো 6কে কমপ্লিট ভাগ করে দেবে। তাহলে এইগুলোকেই আমরা বলবো 6-এর ফ্যাক্টরস বা উৎপাদক। নেক্সট চ্যাপ্টার আমরা যেটা পড়বো ক্লাসিফিকেশন অফ নাম্বারসের পরে, সেটা হচ্ছে ফ্যাক্টরসটাই পড়বো, ওটা থেকেও কোশ্চেন হয়। ওকে, ওটার একটা টপিক পাবে। তো এখান থেকে 1 and itself পেয়ে গেলাম। এটা ফ্যাক্টরস কাকে বলে? যে সমস্ত নাম্বারে কমপ্লিট ভাগ করতে পারছো ওটাকে। তাই তাহলে এখান থেকে এক্সাম্পল ওয়াইজ যদি আমি বলি, ধরো আমি একটা নাম্বার লিখলাম 17, তাহলে 17কে কে কে ভাগ করতে পারে? 1 আর 17। তাহলে দেখো এক্সাম্পল দিয়ে ভালো বুঝতে পারবে যে যেখানে 1 এবং ইটসেলফ মানে নাম্বারটা নিজে, মানে যে সমস্ত সংখ্যার দুটো মাত্রই ফ্যাক্টর থাকবে, তার বেশিও না কমে নয়, সেটাকেই আমরা কি বলবো? সেটাকেই বলবো প্রাইম নাম্বার। আর দুটো যে ফ্যাক্টর থাকছে সেটা কি কি? সেটা এক তো 1 হবে আর সংখ্যাটা নিজে। তাহলে দেখো 1 আর সংখ্যাটা নিজে হচ্ছে, তার জন্য এটা প্রাইম নাম্বার। আবার ধরো বললাম 3,
3কে কে কে ভাগ করতে পারে? 1 পারে আর 3 নিজে, তার মানে 1 হচ্ছে সংখ্যাটা নিজে। আবার ধরো বললাম তোমার 19কে কে কে ভাগ করতে পারে? 1 আর 19 নিজে, তাহলে এটাও প্রাইম নাম্বার। তাহলে এখান থেকে সিম্পল ভাবে আমি যদি বলি যে 2, 3, 5, 7 এইভাবে চলছে, এগুলো সব কটা পরপর আমি সিকোয়েন্সে প্রাইম নাম্বার পেয়ে যাব। ওকে, 2, 3, 5, 7, 11 এবার চলছে 13, এগুলো প্রাইম নাম্বার। তাহলে এর মধ্যে 2টা ইম্পর্টেন্ট। 2 হচ্ছে একমাত্র প্রাইম নাম্বার যে কিনা ইভেন, আর বাকি যত সমস্ত প্রাইম নাম্বার পাচ্ছ সব অড মানে বিজোড়। 2 হচ্ছে একমাত্র প্রাইম নাম্বার যে হচ্ছে কি তোমার জোড় সংখ্যা। ক্লিয়ার? কি হচ্ছে? জোড় সংখ্যা, বাকি সব বিজোড়। তাহলে এখান থেকে আমাদের এটা ক্লিয়ার হলো। এবার একটু মনে রাখো, একটু বেসিক ডেপথের দিকে আমি একটু ঢুকছি। সেটা হলো প্রাইম নাম্বারের কনসেপ্ট যেহেতু পড়ছি, এখানে লিখে দিই, মনে রাখো। সেটা হলো যত সমস্ত প্রাইম নাম্বার আছে, কি বললাম? যত প্রাইম নাম্বার আছে, যত সমস্ত মৌলিক সংখ্যা আছে, তারা অবশ্যই করে 6n প্লাস 1 বা 6n মাইনাস 1 আকারে প্রকাশ পাবে। ওকে, কি হবে? প্রকাশ পাবে। এটা বোঝার আছে, বোঝো ভালো করে এটা কি প্রকাশ পাবে কিভাবে। ধরো আমি একটা প্রাইম নাম্বার নিলাম, আর যত সমস্ত মৌলিক সংখ্যা, এটার একটু কন্ডিশন আছে, সেটা হচ্ছে 2 আর 3-এর থেকে অবশ্যই বড় হতে হবে। মানে 2, 3 তো বুঝি যে হয়, তাহলে 2, 3 বাদে যত সমস্ত মৌলিক সংখ্যা আছে তারা প্রকাশ পাবে 6n প্লাস 1 বা 6n মাইনাস 1। যেমন আমি যদি বলি এক্সাম্পল ওয়াইজ, ধরো আমি এই n এর জায়গায়, এখানে বুঝে নাও, n এর জায়গায় একটু কালারটা চেঞ্জ করে নিই। ধরো এই n এর জায়গায় আমি 1 বসালাম, আবার এই n এর জায়গায় 1 বসালাম, তাহলে n এখানে 1 বসালে 6 গুণ 1, তারপর 1 যোগ করলে 7 আসবে। ওকে, আবার এখানে 1 বসালে 6 গুণ 1 মাইনাস 1 করলে 5 আসবে। তার মানে 7 আর 5 কিন্তু প্রাইম নাম্বার। তাহলে এইটাকে আমরা এই আকারে প্রকাশ করতে পারছি। তার মানে এটা একটা কন্ডিশন আছে যে প্রাইম নাম্বার হলেই কিন্তু এটা সেট করবে। মানে যে কোনো প্রাইম নাম্বার তোমার আগে জানতে হবে যে ওটা প্রাইম নাম্বার হবে কিনা। ঠিক আছে, তাহলে মনে রাখবে যত সমস্ত প্রাইম নাম্বার, ধরো আমি বলে দিলাম এখানে একটা প্রাইম নাম্বার 59 আছে, 59 তো একটা প্রাইম নাম্বার, তো এটাকেও কিন্তু তুমি 6n প্লাস 1 বা মাইনাস 1 সেট করতে পারো। ধরো এখান থেকে কত হবে এটা? 6 7 42, না 7 বারে যাবে না, 8 বারে, 8 বারে কত হয়? 9 বারে 6 9 54, তাহলে এখান থেকে কত? 10 বারে যাবে এন এর মান। এন এর মান যদি এখানে 10 পুট করে দাও, 6 10 কে 60 আর 1 বাদ দিলে তোমার দেখো 59 চলে আসবে। তার মানে এই নাম্বারটাকে আমি এখানে পুট করতে পারি 6n ইন্টু, এটা 6 ইন্টু 10 মাইনাস 1 আকারে প্রকাশ করতে পারছি। তাহলে যে কোনো প্রাইম নাম্বার, মনে রাখবে যে কোনো প্রাইম নাম্বারকে আমরা এটাই সেট করতে পারবো যেটা 2 3-এর থেকে বড়। কিন্তু অন্য কোনো নাম্বার তুলে নিয়ে যদি দেখায় যে এটাই সেট হচ্ছে, সেটা যে প্রাইম হবে তার কোনো মানে নেই, হতেও পারে নাও হতে পারে। যেমন অনেকে এটা বোঝে না, অনেকে কনফিউজ ক্রিয়েট হয়ে যায়। তো দেখে দাও কি হবে। ধরো আমি বললাম 25, তাহলে 25টাকে যদি আমি বলি 6 গুণ 4, 4 6 24 যোগ 1, তাহলে দেখো এইটাই সেই 6n প্লাস 1 এ সেট হয়ে গেল। তাহলে এইটা দেখে অনেকে বলবে কি তাহলে এটাও তো প্রাইম নাম্বার হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো কম্পোজিট নাম্বার। কিন্তু নয়, বললাম কি প্রাইম নাম্বার হলেই পরে এইটা সেট হবে। তোমাকে আগে প্রাইম নাম্বারটা প্রাইম আছে কিনা সেটা জানতে হবে। প্রাইম নাম্বার যদি হয়ে থাকে, যদি তোমাকে কোশ্চেনে বলে দেয় যে ওটা প্রাইম নাম্বার, তাহলে অবশ্যই এইভাবে এটা সেট হবে। যদি না বলে দেয় তাহলে সেটা প্রাইম হতেও পারে বা নাও হতে পারে, সেটা তুমি বলতে পারবে না। যেমন এখানে 25-এর রেসপেক্টে আমি বুঝতে পারছি সেট হচ্ছে এটাই, যে সেট হয়ে গেলেই যে প্রাইম হয়ে যাবে তা নয়, সেটা প্রাইম হতেও পারে নাও হতে পারে। তার জন্য শুধু মনে রাখবে যে যত সমস্ত প্রাইম নাম্বার আছে তারা এটা মেনে চলবে, কিন্তু বাকি যারা আছে তারা যদি মেনে চলে সেটা প্রাইম হতেও পারে নাও হতে পারে, কিন্তু প্রাইম হলে অবশ্যই সেটা মেনে চলবে। এটা এই হচ্ছে কেস। ওকে, এবার চলে আসি কম্পোজিট নাম্বারে। কম্পোজিট নাম্বার কি? যাদের অ্যাটলিস্ট 3টে ফ্যাক্টর থাকবে। কারণ অ্যাটলিস্ট দেখো একটা আর দুটো মানে ওয়ান অ্যান্ড ইটসেলফ মানে দুটো ফ্যাক্টর, এখানে বলেছি না এক্স্যাক্টলি দুটো ফ্যাক্টর। তাহলে দুটো ফ্যাক্টর হতে প্রাইম নাম্বার, ঠিক তার একটা বেশি লাগবে, অ্যাটলিস্ট একটা লাগবেই বেশি। তাহলে এখানে লেখো অ্যাটলিস্ট এখানে লেখো 3 ফ্যাক্টরস, অ্যাটলিস্ট
থ্রি ফ্যাক্টরস, অ্যাটলিস্ট থ্রি ফ্যাক্টরস যদি থাকে তাহলেই সেটা হয়ে যাবে কম্পোজিট নাম্বার। ক্লিয়ার? যেমন এক্সাম্পল ওয়াইজ আমি ধরো নিলাম 4, 4কে কে কে ভাগ করতে পারে? 1 পারে, 2 পারে, আর 4 নিচে দেখো 3টে ফ্যাক্টর, তাহলে 4 হয়ে যাবে তোমার কম্পোজিট নাম্বার। যেমন 6 হবে, 25 হবে, এরকম হবে, 24 হবে, এরকম যত সমস্ত নাম্বার পাচ্ছ যাদের 3টের বেশি ফ্যাক্টর, অ্যাটলিস্ট 3টে থাকতে হবে, 3টের বেশি হলে খুবই ভালো, 3টে থাকতেই হবে, কিন্তু 3টের বেশি হলে খুবই ভালো, তাদেরকে আমরা বলি যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। এই হচ্ছে কথা। ক্লিয়ার? ওকে, এখান থেকে আমরা নেক্সট পার্টে আসি। নেক্সট পার্টে প্রাইমেরে কিছু আমরা পার্ট পড়ব, সেটা হচ্ছে লেখো কো প্রাইম নাম্বার। কো প্রাইম নাম্বার কাকে বলে? দেখো কো প্রাইম মানে কি, ধরো এক্সাম্পল ওয়াইজ আমি লিখলাম, ধরো 5 আছে আর 7 আছে, এই দুটো নাম্বারের যদি HCF করো, HCF করো, তাহলে যদি 1 আসে তাহলেই সেটা বলতে পারবে কো প্রাইম নাম্বার। যদি দুটি সংখ্যার যদি গসাগু করো তাহলে যদি 1 হয় তাহলেই কো প্রাইম। তাহলে গসাগু মানে কি? অ্যাকচুয়ালি 5 আর 7, ভালো করে এটা বুঝবে, 5 আর 7 যদি রেশিও করো কিছু কাটবে না, যদি রেশিও করলে না কাটে তাহলেই কো প্রাইম। এইভাবে মনে রাখবে, তাহলে তোমার গসাগুর কেসটাও মনে রাখতে হবে না। বোঝা গেছে? তাহলে তোমার গসাগুর কেসটাও মনে রাখতে হবে না। তবু আমি এখানে লিখে দিচ্ছি যে এ আর বি দুটো নাম্বার যদি থাকে আর তাদের যদি এই কারণ ম্যাক্সিমাম এই ডেফিনেশনেই চলে সবাই, তো ডেফিনেশনটা লেখো, যদি 1 হয় তাহলে ওটা কো প্রাইম হয়ে যাবে। কিন্তু সব থেকে সহজ উপায় হচ্ছে এইটা, যে আমি লিখলাম ধরো 24 আছে আর 25 আছে, এটা কি কো প্রাইম হবে? অনেকে বলবে না এটা কো প্রাইম হবে না, অনেকে বলবে কিন্তু এটা কো প্রাইম, কারণ তাদের মাথায় এটা ক্লিক করবে যে কো প্রাইম মানে প্রাইম কথাটা আছে, তার মানে আমার প্রাইম নাম্বারই হতে হবে দুটোই, তা নয়। কো প্রাইম মানে হচ্ছে এদের মধ্যে পরস্পর যেটা কেসটা কিছু কমন থাকবে না। তার মানে 24 আর 25-এর তুমি যদি অনুপাত করো, ভালো করে বোঝো, কিছু কাটবে? কাটে না, না কাটলেই তারা কো প্রাইম হয়ে যাবে। আর কো প্রাইম হতে গেলে দুটো নাম্বারকে যে তোমার প্রাইম নাম্বারই হতে হবে সেটার কোনো মানে নেই, ওটা প্রাইম হতেও পারে নাও হতে পারে। এটা মাথায় রাখবে, কি প্রাইম হতেও পারে আবার নাও হতে পারে। তার জন্য মনে রাখবে যে দুটো নাম্বার প্রাইম হতেও পারে বা নাও হতে পারে। ধরো একটা প্রাইম, অপরটা কম্পোজিট হতে পারে। যেমন ধরো আমি লিখলাম 17 আছে, আর একটা লিখলাম ধরো এখান থেকে 25 আছে, তাহলে 17 তো প্রাইম নাম্বার, ঠিক আছে, কিন্তু এটা তো কম্পোজিট নাম্বার, তবুও এরা পরস্পর মৌলিক হয়ে যাবে বা কো প্রাইম হয়ে যাবে, কো প্রাইম হয়ে যাবে, এরা এরা কো প্রাইম। বোঝা গেছে? ধরো আমি লিখলাম এখানে 14 আছে, আর একটা নাম্বার ধরো এটা কমা দাও, এটা স্টুপ লিখলাম কেন, কমা দিয়ে দাও। ধরো আর একটা লিখলাম 56, তাহলে 14 আর 56 তো কমন, দেখো কাটতে পারে, তাহলে এইটা কো প্রাইম হবে না, মানে এটা কাটছে যেহেতু HCF তো আর 1 থাকবে না, অন্য কিছু থাকবে, চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে? কো প্রাইম হবে না। তাহলে কো প্রাইম হতে গেলে কি দুটো নাম্বারকে যে তোমার প্রাইম হতে হবে তা নয়, আলাদা হতে পারে, কম্পোজিট হতে পারে, প্রাইম হতে পারে, যা কিছু হতে পারে। ওকে, এটুকু হচ্ছে কেস। তো এবার নেক্সট আমরা চলে আসি, লেখো টুইন প্রাইম নাম্বার। টুইন প্রাইম নাম্বার, টুইন প্রাইম নাম্বার কি? ধরো এক্সাম্পল দিয়ে বোঝো 3 আর 5 দুটো প্রাইম নাম্বার, এবার এই দুটো প্রাইম নাম্বারের মধ্যেকার যে ডিফারেন্সটা সেটা 2, তাহলে আমরা এটাকে বলবো টুইন প্রাইম নাম্বার। মানে দুটো প্রাইম নাম্বারের মধ্যেকার ডিফারেন্স যদি 2 হয় তখন আমরা সেটাকে টুইন প্রাইম নাম্বার বলবো। এখানে কিন্তু একটা ব্যাপার আছে, টুইন প্রাইম নাম্বারে দুটি সংখ্যাই প্রাইম হতে হবে। আগেরটাই যেমন কি কো প্রাইমে প্রাইম হলে হতো না হলে হতো, কিন্তু এখানে দুটো সংখ্যাই তোমার প্রাইম হতে হবে। ধরো বললাম 17 আর 19 দুটোই প্রাইম নাম্বার আর তাদের মধ্যেকার ডিফারেন্স 2, তাহলে এটা হয়ে যাবে টুইন প্রাইম নাম্বার। ওকে, তো এইভাবে অনেক এক্সাম্পল আছে, নিজেরা দিতে পারো, লিখবে এটা জাস্ট, আর কিছু নয়। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে প্রাইম কো প্রাইম সমস্ত কিছু আমরা এখানে ডিসকাস করলাম। ওকে, এবার একটা পার্ট আমি এখান থেকে তোমাদের বলে দিই, প্রাইমের যে কনসেপ্টটা প্রাইম নাম্বারের কেসে একটু আছে, এটা হচ্ছে 4 4 2 2 3 2 2 3 2 1। দেখো 4 4 8 আর 2 10 12 আর 3 15 15 আর 4 19 19 আর 1 20 আর 25 টোটাল। তার মানে এইটা হচ্ছে 1 থেকে 100-র মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে, এইটা হচ্ছে আপ টু, এটা 1 থেকে 10 পর্যন্ত, মানে আপ টু 10। ফার্স্ট এরটা হচ্ছে আপ টু 10 পর্যন্ত, এটা একটু নোট করে নেবে, ফোন নাম্বারের মতো 2-1 বার লিখলে হয়ে যাবে। আপ টু 10, এটা হচ্ছে আপ টু 20, এটা 30, এটা 40, এটা 50,
60, 70, এটা 80, 90, এটা 100, এগুলো সব আপ টু আছে। ওকে, এভাবে চলছে। এবার এইটা টোটাল 100 পর্যন্ত 25টা প্রাইম নাম্বার আমরা পাই। এবার কথা হচ্ছে কোশ্চেন এটা কেন আমরা মনে রাখবো, কারণ মাঝখান থেকে ব্রেক করে দেয়। ধরো বলে দিল তোমাকে 50 থেকে 80-র মধ্যে কত প্রাইম নাম্বার আছে, 50 থেকে 80-র মধ্যে, তাহলে তখন তুমি এই 50-এর লাইনটাকে আর 80-র লাইনটাকে ডিফাইন করবে, মানে এই পার্ট 2 থেকে এই পার্ট 2-কে আসবে, মাঝখানে এগুলো তো ইনক্লুড হয়ে যাবে 2 2, তার মানে ওটাই তোমার ইন্ডিভিজুয়ালি কাউন্ট করে দেখতে হবে না, 50-এর পরে 51, 52, 53 এইভাবে দেখার প্রয়োজন পড়বে না, এই চার্টটাকে যদি মনে রাখো। বোঝা গেছে? এটা হচ্ছে প্রাইম নাম্বারের কেসে আমি বলে দিলাম, জাস্ট এক্সট্রা, এটা মনে রাখবে। ওকে, মনে রাখা উচিত। ক্লিয়ার? তাহলে এখান থেকে যা যা বললাম ক্লাসিফিকেশন অফ নাম্বারস মোটামুটি তোমাদের কমপ্লিট। এবার আমি তোমাদের একটা জিনিস বলেছিলাম যে ওই যে 0.88 এবার চলছে, 8/9 কেন হলো, এই জিনিসটাকে একটু বোঝাবো। ক্লাসিফিকেশন নাম্বারস মোটামুটি আমাদের যা কিছু লাগবে ডিসকাস করে নিয়েছি, মোর দ্যান এনাফ। ওকে, মোর দ্যান এনাফ। তো এবার এখান থেকে আমি একটু একটা এক্সাম্পল ওয়াইজ যদি নিই, ধরো 0.55, ওটা বুঝিয়ে দিই, 5 এইভাবে চলছে। এই নাম্বারটাকে আমি ধরো এক্স ধরে নিলাম, এটাকেই আমরা সে কায়দা করে লিখি না, 5-এর বার, আর এটাকে লিখি 5/9। ওকে, এটা লিখি। এবার কি করলাম, বোথ সাইডে আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 10x, আর একটা 10 দিয়ে মাল্টিপ্লাই করলে পয়েন্টের পর একটা 5 এখানে চলে আসবে, আর সব এরকম থাকলো 5 5, এইভাবে চলছে। তাহলে এই পোর্শনটা হলো। তাহলে এই পোর্শনটা যখন আসলো, 10টা এক্স থেকে যদি আমি একটা এক্সকে বাদ দিয়ে দিই, তাহলে এখানে কটা হবে, 9টা এক্স, মাইনাস করে দাও, জাস্ট মাইনাস করছি, ডিফারেন্স। তাহলে এখানে পয়েন্টের পরে দেখো 5 5 5 আছে, তাহলে এখানেও 5 5 আছে, ডিফারেন্স করলে এই পার্টটুকে এই পার্টটুক কেটে যাবে, শুধুমাত্র 5 থাকবে। তাহলে এখান থেকে যদি আমি এক্স এর মানটাকে বের করি, তাহলে এটা 5 থাকলো, আর নিচে 9 চলে আসবে। দেখো সেই 5/9ই এখানে আছে, সেই 5/9ই এখানে আছে। এই অ্যাপ্রোচটাকেই আমরা শর্ট অ্যাপ্রোচ হিসাবে এই যে মনে রাখি, এই পার্টটুককে, যেইভাবে নিচে একটা 9 হয়ে যায়। ক্লিয়ার? তো 100 যখন থাকে তখন কি হয় সেটাও একটু দেখে নাও। মানে নিচে যখন আমরা দুটো পাই ডিজিট, ধরো এক্স এর মানটা এবার ধরে নিলাম 0.85 এইভাবে রিপিট করছে, তার মানে এবার আমি এটাকে লিখতে পারি যে 85-এর বার, তাহলে এটা হয়ে যাবে 85, নিচে 99, দুটো ডিজিট যেহেতু রিপিট করছে, দুটোর মাথায় বার। তাহলে এটাকে আমরা কি লিখবো, এটাকে এবার 100x দিয়ে গুণ করব। কেন 100 দিয়ে গুণ করবো বোথ সাইডে, কারণ এখানে আমার দুটো ডিজিটে রিপিট করছে, তাহলে দুটোকে বাইরে আনবো। তাহলে দুটোকে বাইরে আনলে 85, আবার ধরো 85, আবার 85 এভাবে চলছে। এবার মাইনাস করে দাও এটা থেকে, এটা 99, এটা চলে আসবে বিয়োগ করলে বড় থেকে ছোট, আর এই পার্টটুকু কেটে যাবে, শুধু 85 আসলো। তাহলে এক্স এর যে ভ্যালু সেটা হয়ে যাবে 85/99। দেখো সেই পোর্শনটাই এখানে করেছি। বোঝা গেছে? এই হচ্ছে আমাদের যেই আবৃত দশমিকের কেসটা, এইভাবে আমাদের করতে হয়। ওকে, তো ক্লাসিফিকেশন অফ নাম্বারসে আমরা যা যা পড়লাম সেগুলো একবার ওভারঅল দেখে নেবে, যা যা করলাম আজকের ক্লাসে। খুব সুন্দর